ভেবেছে তার মাহমুদ সাহেব এসেছে। দরজার ওপাশে কর্নেলকে দেখে তার মন ছোট হয়ে গেল। এই তো আর মাঝে দিয়ে আর একটা দিন, তারপরই তো এই কোয়ার্টারটা একেবারে ছেড়ে দিতে হবে। রদিলা বসে বসে সেই চিন্তাই করছিল। ঘর থেকে ছেলে রুহানের কান্নার আওয়াজে সে কিঞ্চিত নড়ে উঠল। ইদানিং তার বেশ হ্যালুসিনেশন হচ্ছে। যখন তখন তাহসিনকে দেখতে পাচ্ছে, তারপর যখন বুঝে তাহসিন নেই তখন আবার বুকটা মুচড়ে উঠছে। ছেলের কান্নার আওয়াজ পেয়ে রোদেলা উঠে রুমে চলে গেল। ছেলেকে কোলে নিয়ে বলল, উঠে পড়েছো তুমি? আমার ছোট্ট সোনা পাখিটা উঠে পড়েছে, কান্না করছো কেন? তোমায় না বলেছি কান্না করবে না, বাবার মতো সাহসী হবে। 10 দিনের ছোট্ট ছেলেটা কি আর মায়ের কথা বুঝে? তবুও মায়ের ঠোঁট নড়া দেখে সে মুখে আঙুল পুড়ে তাকিয়ে রইল। আঙুল চুষে হয়তো বোঝাতে চাইছে তার খিদে পেয়েছে। রোদেলার কি আর অতদিকে খেয়াল আছে? রোদেলা তো তার কথা বলতেই ব্যস্ত। রোদেলার ছলছল নয়নে তাকিয়ে বলল, তুই এমন একটা দিন পৃথিবীতে এসেছিস যে দিনটা কিনা তোর বাবা হারিয়ে গেল। কেন তোকে এমন দিনেই হাসতে হলো? সুখ নিয়ে এসেছিলি অথচ দুঃখ হয়ে থেকে গেলি। কতটা দুর্ভাগা হলে নিজের জন্মদিনে বাবার মৃত্যুর সংবাদ শুনলি। তোর বাবা তোকে নিয়ে কতটা স্বপ্ন বুনেছিল জানিস? যেদিন সে জানতে পারলো তার একটা অংশ আমার গর্ভে আছে, সেদিন কতটাই না খুশি হয়েছিল। তোর নামটাও ঠিক করে রেখেছিল, কতটা গর্বের সাথে বুক ফুলিয়ে বলেছিল। তাহসিন মাহমুদের ছেলের নাম হবে তাহজিব মাহমুদ রুহান। সম্পূর্ণ নামের অর্থ শিষ্ট, ভদ্র আর কোমল হৃদয়ের। তার নামের মাঝেই তার চরিত্র ফুটে উঠবে। যেদিন তোর নাম ঠিক করা হলো সেদিনও তোর বাবার উপর দিয়ে কত বড় একটা বিপদ বয়ে গেল। আর যেদিন তুই এলি সেদিন তোর বাবা চিরতরে হারিয়ে গেল। তোর ভাগ্য এতটা খারাপ কেন বলতে পারিস? কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে দিল। রোদেলার কান্না দেখে ছোট্ট রুহানও কেঁদে ফেলল। রোদেলা রুহানের কান্না থামানোর চেষ্টা করল। এবার তার বোধ এসেছে ছেলের খিদে পেয়েছে, তাই সে ছেলেকে ফিডিং করালো। রুহানের পেট পুড়লে এবার সে চুপচাপ শুয়ে থাকল। চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে আছে আর ঠোঁট বাঁকা করে হাসছে। রোদেলা ছেলের হাসি মাখা ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। নাজমা বেগম রোদেলার রুমে এলেন। নাতিকে জাগনা পেয়ে কোলে তুলে নিলেন। শাশুড়িকে দেখে রোদেলা উঠে বসল। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে বসলেন। রোদেলা বলল, মা, এতটা মন খারাপ করে থেকো না তো। তোমায় তো বলেছি উনি ফিরে আসবেন, তাও কেন বুঝতে পারছো না? বাড়িটা কেমন মৃত্যুপুরী বানিয়ে রেখেছো তোমরা। নাজমা বেগম সে কথার জবাব দিলেন না। তিনি ভালো করেই জানেন রোদেলার মনের অবস্থা ভালো না। নাজমা বেগম বললেন, আস্তে আস্তে সব গুছিয়ে নে মা, পরশুদিন আমরা আমাদের বাসায় চলে যাব। রোদেলা ছোট্ট করে বলল, আচ্ছা। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলেন। তাজউদ্দিন মাহমুদ রুমে আছেন। ছেলের শোকে সারাটা ক্ষণই কাতর থাকেন। নাতিকে তেমন করে সময় দেওয়া হয় না, যদি ওকে পেয়ে মানুষটা একটু হলেও ছেলের শোক কাটাতে পারে। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা উঠে চলে গেল বারান্দায়। বারান্দা দাঁড়িয়ে পদ্মবিলের জলাশয়ের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আর মাত্র একটা দিন, তারপরে এই ক্যান্টনমেন্ট থেকে বিদায়। সাথে বিদায় জানাতে হবে এই কোয়ার্টারকে। এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো আর ওই পদ্মবিল দেখা হবে না। আমাদের সকল স্মৃতি মুছে দিয়ে এই রুমে অন্য কেউ এসে শিফট হবে। হয়তো তাদের নৃত্য নতুন স্মৃতি যুক্ত হবে। তাদের স্মৃতির মাঝে আমাদের সকল স্মৃতি একে একে মুছে যাবে সবটা। থেমে মাহমুদ সাহেব, এমনটা না হলে কি খুব বেশি ক্ষতি হতো? কত সুন্দর করে, কতটা যত্ন করে ভালোবেসে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম। একটা ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিল। আমি তো আপনাকে বলেছিলামই, আপনি পাশে না থাকলে সামান্য একটা ঝড়ও আমায় নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখলেন। শুনলেন না তো আপনি? এবার বিশ্বাস হলো তো? আপনি নেই আজ 10টা দিন হলো। দেখুন না, আপনার সাথে সাথে আমার মুখের হাসিটুকু মিলিয়ে গিয়েছে। নিয়ম করে নিজের যত্ন নেওয়া হয় না, রাতে ঘুমোতে পারি না। কারণ আপনি যে নেই, কার বুকে মাথা রেখে ঘুমাবো আমি? বলুন, কে হাত বাড়িয়ে দিয়ে বলবে মাইমুন বুকে আসো? ঘুম না এলে কে মাথায় হাত বুলিয়ে দেবে? আপনার মতো করে কে ভালোবাসবে? এখন আর আমাকে এত আদর করে মাইমুন বলে কেউ ডাকে না। এই ডাকটা যেন কত যুগ হয়েছে শুনিনি আমি। কবে আবার দেখা পাবো আপনার? কবে এসে বলবেন মাইমুন আমি ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি আমি? কবে আসবেন বলুন না? আপনি কি সত্যিই ফিরবেন না, নাকি আমি মনের মাঝে মিথ্যে আশা নিয়ে দিন গুনছি শুধু? আপনাকে ছাড়া আমি শেষ হয়ে যাচ্ছি, ফিরে আসুন না। আমার কথা শুনলে হয়তো সবাই পাগল ভাববে আমায়, কারণ আমি মৃত মানুষের ফেরার অপেক্ষা দিন গুনছি। কিন্তু সবাই কিভাবে বুঝবে
বোঝাই কিভাবে আমি সবাইকে আমার মনের মাঝে আপনি এখনো জীবিত আছেন, সারাটা জীবনই থাকবেন। থেমে আমার ভাগ্যটা এমন কেন? আমি যাকেই ভালোবেসে একটু আঁকড়ে ধরে বাঁচতে চাই তাকেই হারিয়ে ফেলি আমি। মাকে ভালোবেসেছিলাম, মাও হারিয়ে গেল। মায়ের সাথে সাথে বাবাও হারিয়ে গেল, কারণ বাবা থেকেও যে নেই। তারপর আপনি এলেন আমার জীবনে, অঢেল সুখ আমার মাঝে বিলিয়ে দিলেন। আপনাকে পেয়ে সুখের রাজ্যে প্রবেশ করেছিলাম আমি। আপনাকে ঘিরে বাঁচতে চেয়েছিলাম, অথচ দেখেন সময়ের বিবর্তনে আজ আপনাকেও হারিয়ে ফেললাম আমি। আপনিও আমায় ছেড়ে চলে গেলেন। কেন এমন করেন আপনারা? জানেন না আপনাদের ছাড়া আমি পথহারা পথিক। আপনাদের ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার। প্লিজ ফিরে আসুন। কেন বোঝেন না আমার কষ্ট হয়? ফিরে আসুন প্লিজ। কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে ফেলল। বারান্দায় রেলিং ঘেঁষে বসে অঝরে কান্না করতে লাগলো। রোদেলার কান্নার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে নাজমা বেগম ছুটে এলেন। এসে রোদেলাকে বুকে জড়িয়ে নিলেন। তিনিও কাঁদছেন। একটা মানুষের বিয়োগ ব্যথায় সকলে আজ দিশেহারা। সেই মানুষটা যে সকলের মনে কতটুকু জুড়ে ছিল সেটা তো শুধুমাত্র তারাই জানে। প্রিয় মানুষের বিয়োগ ব্যথা সহজে কাটিয়ে ওঠা যায় না। এই ব্যথা সারাটি জীবন তর্পে তর্পে বেড়ায়। সময় সময়ের গতিতেই চলতে লাগল। নিশ্চুপে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। দেখতে দেখতে ৮টি মাস পেরিয়ে গেল। গত হওয়া এই ৮টি মাসে মাহমুদ পরিবারে আনন্দের দেখা মিলল না। রোদেলার কথা সত্যি হয়ে ফিরে এলো না তাহসিন। সবাই তার শোক কাটিয়ে ওঠারই চেষ্টা করছে। তাহসিন আর রোদেলার ছেলে রুহানও একটু একটু করে বড় হচ্ছে। তাকে নিয়েই নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের দিন কাটে। তার বয়স এখন ৮ মাস ১০ দিন। নিজে নিজে এখন বসতে পারে, একটু একটু করে কথা বলারও চেষ্টা করে। রোদেলা তো সব সময় ওকে বাবা ডাকটাই শেখাতে চায়। সে চায় তার ছেলে যেন সর্বপ্রথম বাবাকেই ডাকে। ছেলেও মাশাল্লাহ তার সাথে রেসপন্স করে। বাবা শব্দটা ভালো করে বলতে পারে না, বলে যে বাব্বা, অনেকটা সময় লাগায়। রোদেলা ছেলের মুখে বাবা ডাকার চেষ্টা শুনে খুবই খুশি হয়। রোদেলা এখনও আগের মতোই চুপচাপ থাকে। ছেলের সাথে সারাক্ষণ কথা বলতে থাকে। ছেলে বুঝে না, তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। এতেই রোদেলার প্রাণ জোড়ায়। ছেলের সাথে তার প্রতিটি গল্পই হয় তাহসিনকে নিয়ে। তাহসিন কি পছন্দ করত, কি করত না করত, সবটাই ছেলের সাথে বসে একা একা বকবক করতে থাকে। মাঝে মাঝে কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিনটি ছিল তার জন্য অসহ্য যন্ত্রণাদায়ক। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিন নিহা আর শান্তও আসে। আসার সময় নিহা রোদেলাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। তবে রোদেলা কাঁদে না। তার যেন কান্না করা বারণ। সে যেন নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফিরে ফিরে রোদেলা পিছু চায়। শেষবারের মতো নিজেদের রুমখান দেখে নেয়। এইখানেই একদিন এসেছিল মনের মাঝে লজ্জা, ভয় আর আনন্দ নিয়ে। তাহসিনের সাথে অনেক দিন পর দেখা হবে বিধায় কতটা আনন্দ, সাথে লজ্জাও লেগেছিল। আর ভয় লেগেছিল তাহসিন যদি এখানে এসে বকা দেয়। অথচ এমন কিছুই হয়নি। তাহসিন কত সুন্দর করেই না তাকে গ্রহণ করে নিয়েছে। এখানে তাদের কত সুন্দর মিষ্টি মধুর স্মৃতি জমেছিল। এক একটা দিন কতটাই না সুখের কাটছিল। সবটাই শেষ হয়ে গেল। ক্যান্টনমেন্ট ছেড়ে এসেছে ৮ মাস হয়েছে। গত ৮ মাসে একটিবারের জন্যও আর ক্যান্টনমেন্টে যাওয়া হয়নি। যদিও বাসায় আসার ১ মাসের মাথায় রোদেলা যেতে চেয়েছিল, কিন্তু রোদেলার শ্বশুর শাশুড়ি যেতে দেয়নি। ওখানে গেলে মেয়েটা ভেঙে পড়বে, এর উপর রুহানও ছোট, তাই যেতে দেওয়া হয়নি। ক্যান্টনমেন্ট থেকে আসার এই ৮ মাসে নিহার সাথে প্রায়ই কথা হয়। নিহা ভিডিও কল দিয়ে রুহানকে দেখে। রুহানও যেন এই কদিনে নিহাকে বেশ ভালোই চিনে ফেলেছে। নিহা কল দিলেই রুহান ফোনের এপাশ থেকে খিলখিল করে হাসবে। তার হাসি দিয়েই সবার মন জয় করে ফেলে। তার চেহারা আর হাসিটুকু তার বাবার মতোই হয়েছে, যার দরুন রোদেলার বুকটা ছটফট করে ওঠে। তার বাবা তাকে দেখতে পেল না। এতটা দুর্ভাগ্য নিয়ে ছেলেটা জন্মিয়েছে। নিহার শান্তর সম্পর্কের এতদিনেও বদল ঘটেনি। এখনও বন্ধুত্বের সম্পর্কেই আছে। বেশ ভালোই কাটছিল, কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নিহার অভিমান হয়, মনের মাঝে সূক্ষ্ম ব্যথা হয়। এতগুলো দিনেও সে শান্তর মনে জায়গা করে নিতে পারল না। নিহা অনেকটা অভিমান করেই প্রায় ১ সপ্তাহ ধরে শান্তর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। এইদিকে শান্ত মাঝে দিয়ে একদিন ফোন করেছিল,
নিহা ফোন রিসিভ করেনি। এরপর শান্ত আর নিহাজও ফোনই করেনি। নিহা বুঝে ফেলেছে এ সম্পর্ক আর হওয়ার নয়। এতদিন নিহা ভেবে এসেছিল শান্ত হয়তো তাকে একটু হলেও ভালোবাসে, তাই তো সে হাল ছাড়েনি। কিন্তু এখন হাল না ছেড়ে উপায় নেই। নিহার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আগামীকাল এঙ্গেজমেন্ট। নিহা তার ভাগ্যকে মেনে নিল। তার ভাগ্যে হয়তো শান্ত নামের পুরুষটি নেই। আজ 1 সপ্তাহ পর নিহা শান্তকে কল দিল আর বলল কলেজের সামনে যেন একটু আসে, কথা আছে। শান্ত জানালো সে আসবে। নিহা বিকেলের দিকে আসতে বলল। বিকেল হতেই রেডি হয়ে নিহা কলেজের সামনে গিয়ে শান্তর জন্য অপেক্ষা করল। শান্ত আসতে একটুখানি লেট করল। শান্ত আসতেই নিহার দিকে মলিন চোখে তাকিয়ে রইল। তার মনের ভেতরে যেন সুনামি ঢেউ বয়ে যাচ্ছে, যে ঢেউ তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। শান্ত নিহার মলিন চোখের দিকে খেয়াল করল না। খেয়াল করলে হয়তো দেখতে পেত চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গিয়েছে। শান্ত পিঞ্চ মেরে বলল, এতদিন মনে পড়লো? নিহা মলিন হেসে বলল, আমার তো তাও মনে পড়েছে, কিন্তু আপনার তো মনে পড়েনি আমার কথা। এক্সামের প্যারায় ছিলাম, তাই তো মনে করতে চাইনি। মনে করেই বা কী হবে, আমি তো আপনার বিশেষ কেউ নই, তাই না? শান্ত ভ্রু গুটিয়ে নিহার দিকে তাকালো, বলল। কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? নিহা ডানে বামে মাথা নেড়ে বলল, ও কিছু না, এমনি। চলো কোথাও যেয়ে বসি। না, আমার বাসায় ফিরতে হবে। শান্ত বলল, সবে তো এলে। একটা প্রয়োজনেই এসেছি। কি প্রয়োজন? আপনাকে আমাদের বাসায় ইনভাইট করতে। কিসের ইনভাইট? নিহা নিচের দিকে তাকিয়ে বলল, আগামীকাল আমার এনগেজমেন্ট। আগামীকাল এনগেজমেন্ট হবে, প্লাস বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বিয়েটা এত দ্রুত হতো না। ছেলে আবার বাইরের দেশে থাকে তো, তাই চলে যেতে হবে। এরপর আমাকেও সেখানে নিয়ে যাবে। বিশাল ব্যাপার স্যাপার, তাই না? থেমে, যাই হোক, আপনি কিন্তু আগামীকাল আমাদের বাসায় অবশ্যই আসবেন। এরপর বিয়ের ডেট ফিক্সড হলে তখন বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিব। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আমি তো আপনার ফ্রেন্ডের বিয়েতে না এলে খারাপ দেখাবে, আমিও কষ্ট পাবো। প্লিজ আসবেন কিন্তু। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিহা শান্তর দিকে তাকালো। একটু অপেক্ষা করল, শান্ত হয়তোবা কিছু বলবে। হয়তোবা বলবে, নিহা, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করলে আমি তোমাকেই করব। কিন্তু না, তা বলল না। নিহাকে আশাহত করে শান্ত ম্লান হেসে বলল। কংগ্রেচুলেশন। নিহার চোখ এবার ছলছল করে উঠল। মনের কোণে একটুখানি আশা নিয়ে এসেছিল, সেই আশাটুকুও শান্ত কেড়ে নিল। নিহা চোখের পানি লুকোনোর চেষ্টা করছে, আর এক মুহূর্ত এখানে থাকলে সে কান্না করে দিবে। সে শান্তর সামনে নিজের দুর্বলতা আর প্রকাশ করতে চায় না। নিহা ছোট্ট করে বলল, আসছি। নিহা চলে গেল, পিছু ঘুরে তাকালোও না। নিহা ভেবেছিল শান্ত যদি আজ এই মুহূর্তেও যদি একটাবার বলতো, নিহা, আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করো না, নিহা সত্যিই বিয়ে করত না। তার বাবাকে যে করেই হোক রাজি করাতো। কিন্তু যাকে ভালোবাসে সেই তো তাকে ভালোবাসে না। নিহা যাওয়ার পর শান্ত সিগারেট ধরালো। সিগারেট টেনে ধোয়া আকাশের দিকে ছাড়ল। মনের সুখে সে সিগারেট টানতে লাগলো। পরপর 2টো সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়িয়ে ফেলেছে। এখন 3 নম্বর সিগারেটটা ধরালো। বাসায় ফিরে নিহা নিজের রুমে দরজা আটকে অনেকক্ষণ কান্না করল। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। বেশ অনেকক্ষণ ঘুমালো। ঘুম থেকে উঠে রোদেলাকে ফোন করল। আগামীকাল তার এনগেজমেন্ট। রোদেলা যেন যে করেই হোক আসে। রোদেলা প্রথমে ভেবেছিল শান্তুর সাথেই এনগেজমেন্ট হচ্ছে, কিন্তু নিহার থেকে যখন শুনল অন্য কেউ, তখন রোদেলার বেশ খারাপ লাগলো। কিন্তু নিহাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। সে এখন আর কাউকেই কোনো সান্ত্বনা দিতে পারে না। যে সারাটা ক্ষণই নিজের ব্যথায় ব্যথিত হয়ে থাকে, সে আবার অন্য কাউকে ব্যথা সারানোর সান্ত্বনা দিবে কি করে? রোদেলা নিহাকে জানালো সে আসবে। রোদেলার চট্টগ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখান থেকে ক্যান্টনমেন্টে যাবে। এই 8 মাসে তো একটাবার যাওয়া হয়নি। এখন নিহার উছিলাই যাবে সে। নিহা আজ আর নিজের রুম থেকে বের হলো না। নিজের রুমেই সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল। রাত 10টা বাজতে নিহার ভাবি মারিয়া খাবার হাতে নিহার রুমে এলো। এসে দেখল নিহার রুম অন্ধকার করে আছে। ঘরের আলো জ্বালিয়ে বিছানার দিকে নজর যেতেই মারিয়া দেখল নিহা গুটিসুটি মেরে শুয়ে আছে।
খাবার প্লেট সাইড টেবিলে রেখে মারিয়া নিহার পাশে যেয়ে বসে নিহার মাথায় হাত দিলে নিহা চোখ মেলল। নিহার চোখ ফুলে গিয়েছে, চোখ দুটি লাল হয়ে আছে, বুঝাই যাচ্ছে নিহা কান্না করেছে। নিহাটার ভাবিকে দেখে উঠে বসল। মারিয়া বলল, এত কষ্ট না পেয়ে আব্বুকে যে তোমার মনের কথা জানো, নয়তো অনুমতি দাও, আমি আর তোমার ভাইয়া মিলে জানাই। নিহা নাকচ করল, বলল, কার কথা জানাতে বলছো ভাবি? যে কিনা আমাকে ভালোই বাসে না। আমার এনগেজমেন্টের কথা শুনে সে অভিনন্দন জানায়, তার কথা আমি বাবাকে বলতে যাব কোন মুখে? বিশ্বাস করো ভাবি, সে যদি রাজি থাকতো আমি বাবাকে যেভাবেই হোক রাজি করাতাম। আমি খাবো না। মারিয়া ফোঁস করে শ্বাস ছাড়ল। তার বোন সমতুল্য ননদের আজ এ কোন অবস্থা? এই বাড়িতে মারিয়া এসেছে বছর 3 হবে। এই 3 বছরে নিহাকে সব সময় বেশ প্রসন্ন দেখেছে। হাসি খুশি চঞ্চল মেয়েটার এই অবস্থা দেখে মারিয়ারও ভালো লাগছে না। মারিয়া নিহাকে বলল, খাবার খেয়ে নাও, আগামীকাল সকাল সকাল আবার উঠতে হবে। খাবো না ভাবি, ভালো লাগছে না। ভালো না লাগলেও খেতে হবে নিহা, এতটা ভেঙে পড়ো না। মারিয়া ভাত মাখিয়ে নিহার মুখে তুলে দিল। নিহা ভাত মুখে দিয়েই ডুকরে কেঁদে উঠল। মারিয়া বলল, খাওয়া পাতে কাঁদতে নেই, মনকে শক্ত করো। পরের দিন দুপুরের দিকে রোদেলা চট্টগ্রামে নিহাদের বাসায় এসে পৌঁছায়। সে একাই এসেছে, তার শ্বশুরমশাইয়ের ছুটি নেই, শাশুড়ি মাকেও আনেনি, নয়তো যে তার ক্যান্টনমেন্টে যাওয়া হবে না। ওনারা রোদেলাকে একা ছাড়তে প্রথমে রাজি হননি। রোদেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে। এতগুলো মাস পরে নিহা রোদেলাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে। রোদেলার কিছুটা স্বাস্থ্য হয়েছে, মা হয়েছে কিনা। মা হলে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে, মা ভাব আসে তাদের কাছে। রোদেলার মাঝেও এসেছে। নেহার রুহানকে পেয়ে অনেকটা খুশি হয়েছে। রুহানকে হাত বাড়াতেই রুহান গাল ভরে হেসে নিহার কোলে ঝাঁপ দেয়। রুহানকে নিহার পরিবারের সকলেই খুব ভালোবাসে, আর রোদেলাকে ওনারা খুবই পছন্দ করেন। পাত্রপক্ষ আস্তে আস্তে 3টে বেজে গিয়েছে। এরপর খাওয়া দাওয়া সেরে বিয়ের ডেট ফিক্সড করা হলো। অতঃপর নিহাকে পাত্রপক্ষের সামনে নেওয়া হয়। নিহাকে আজ শাড়ি পরিয়ে আনা হয়েছে। এদিকে নিহার যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। সে শেষ অবধি আশা রেখেছিল শান্ত ঠিক আসবে, কিন্তু না, শান্ত আসেনি। নিহাকে আংটি পরিয়ে দেওয়া হয়। নিহার হৃদয়টা যেন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে তো স্বপ্ন বুনেছিল শান্তর নামের পুরুষটার জন্য বউ সাজার, অথচ পরিস্থিতির চাপে আজ অন্য কারো বউ হওয়ার এক ধাপ পূর্ণ হয়ে গেল। অন্য পুরুষ তার হাত ছুঁয়ে অনামিকা আঙুলে আংটি পরিয়ে দিল। আজ থেকে সে অন্য কারো বাগদত্তা। নেহা আংটি পরিহিত অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ভেবেছিলাম শেষ সময়টাতে আপনি আসবেন, সব কিছু থামিয়ে দিবেন, কিন্তু আপনি এলেন না। অতঃপর আমি আজ অন্য কারো বাগদত্তা, 2 দিন পর অন্য কারো স্ত্রীও হয়ে যাব। যেহেতু আমি এখন অন্য কারো বাগদত্তা, সেহেতু বিয়েটা আমি তাকেই করব। আজকের পর যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়েও আমার সামনে এসে দাঁড়ান, তবু আমি আপনাকে গ্রহণ করে নিব না। আপনাকে আমি ফিরিয়ে দিব, যেমনভাবে বারে বার আমাকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। আমি আজ থেকে অন্য পুরুষের আমানত। আজ থেকে আপনাকে মনে করাও বারণ, কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার মনের মাঝেই থাকবেন, কারণ প্রথম ভালোবাসা যে ভোলা যায় না। আপনার নামটা আমার হৃদয়ের গোপন এক অপ্রাপ্তির অধ্যায় হয়েই রয়ে যাবে আজীবন। মনে মনে কথাগুলো বলতে বলতেই নেহার চোখের কোণে অশ্রুরা ভিড় জমালো। টলমলে চোখ নিয়ে হাতের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমার জীবনের একমাত্র প্রেমিক পুরুষ ছিলেন আপনি। আমার প্রণয়ের প্রথম পুরুষও আপনিই ছিলেন, যাকে আমি নিঃস্বার্থভাবে মন উজাড় করে ভালোবেসেছিলাম। আমার পৃথিবীটা শুধুমাত্র আপনাকে ঘিরেই ছিল। আমার সকল সুখ, সকল স্বপ্ন আপনাকে নিয়েই বুনেছিলাম। অথচ দিন শেষে আমাকে ফিরতে হলো অপ্রাপ্তির শূন্যতা নিয়ে। নিষ্ঠুর নিয়তি আমাকে আপনার নামে করে দিল না। এই না পাওয়া যন্ত্রণা, অপ্রাপ্তির দহন বুকে নিয়ে আমি কিভাবে বাঁচব? আমাকে ভালোবেসে আপনার কাছে রেখে দিলে খুব কি ক্ষতি হতো কি? পরের দিন রোদেলা রুহানকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলো। যদিও নিহাকে সাথে আনত, তবে নিহার মন খারাপ দেখে আনল না, কারণ রোদেলা জানে ক্যান্টনমেন্টে এলে রোদেলারই মন খারাপ হয়ে যাবে। তখন নিহা কি করবে? নিহার তো তখন আরও খারাপ লাগবে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোদেলা একটু একা ক্যান্টনমেন্টে সময় কাটাতে চায়। রোদেলা পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে চায়। সে চায় না ওই সময় কেউ এসে তাকে সান্ত্বনা দিক, তাই সে সাথে কাউকেই আনল না।